ছেলেরা একাই আর সিগারেট খায় না, এখন মহিলারা খায়। ঠিক একই রকমভাবে ছেলেরা কেন একা দুর্নীতি করবে, মহিলারাও করুক, একটু স্বাদ গ্রহণ করুন। তো সেই রীতা বন্দ্যোপাধ্যায় নামক এক ধরনের নেত্রী, যিনি নাকি একজন কাউন্সিলরও বটে, তাকে চোর চোর বলা হচ্ছে। কতটা কি চোর সেটা প্রমাণ সাপেক্ষ। আগামী দিনে হয়তো বিজেপিতেও তারা যোগ দিয়ে দিতে পারে। বিজেপির গ্রহণ করা উচিত কি নয় সেটা তাদের নেতৃত্বরাই দেখুন, কারণ তারা তো অলরেডি পা বাড়িয়ে রেখেছেন, আর বিজেপিও গ্রহণ করার জন্য তারাও হাত বাড়িয়ে রেখেছেন। দেখা যাক কতদূর কি এই বিধবা ভাতার ব্যবস্থা করুক মমতা বন্দ্যোপাধ্যায়। মানে বিধবা ভাতা বলতে পুরুষদের জন্য বিধবা ভাতা, পুরুষরাও তো বিধবা হয়, মানে পুরুষের স্ত্রী মরলে পুরুষদেরকেও ভাতা দেওয়া হোক। এই যে একটা কেওটিক পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আজ পশ্চিমবঙ্গ কোথায় এসেছে আপনারা জানেন। আর সব থেকে বড় কথা, একটা নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, আপনাদেরকে মাঠ দেওয়া হচ্ছে, ব্রিগেডের মাঠ। আপনারা 2 লক্ষ লোক জড়ো করছেন ঠিকই, তবে সেই মাঠটাকে কিন্তু রীতিমতো পরিষ্কার করে আপনাদেরকে হ্যান্ড ওভার করতে হবে, নইলে পরে আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এই যে অতীতে বামদের কথা বললাম, এই বামেরা আগে শহীদ মিনারে এই ঈদ পালন করাতেন, অর্থাৎ সেই শহীদ মিনার থেকে সরিয়ে নিয়ে গিয়ে তারা এখন দেখা যাচ্ছে যে জল বৃষ্টি কাদার কারণে রেড রোডে সেটাকে স্থানান্তরিত করছেন। তৃণমূল কংগ্রেস সেই লেগাসি বহন করছেন, কারণ বামফ্রন্ট তৃণমূলের মধ্যে কি পার্থক্য রয়েছে? দুটোই মার্কসিস্ট এবং দুটোই ওই বলা হয়ে থাকে সেকুলার দল। ওরাও ঘুরিয়ে ফিরিয়ে মার্কসিজমেই বিশ্বাস করেন, সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, ইকুয়ালিটির কথা বলেন। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষদের নাম হয়তো আপনারা শুনেছেন। এই অরূপ বাবু একটা সময় ছিল যখন এবিপি আনন্দতে দাঁড়িয়ে বিভিন্ন রকমের যুক্তি খাড়া করতেন, সবাই হাসাহাসি করতেন সেই সময়, যে ইম্পসিবল ব্যাপারগুলোকে উনি পসিবল করতেন। কার্যত সেই অরূপ বাবু আজকের দিনে দাঁড়িয়ে একেবারে ইস্তফা দিয়ে ফেললেন। তিনি 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন কলকাতা পুরসভার, এবং সুশান্ত ঘোষ যিনি রয়েছেন তিনি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা কাদা ছোড়াছুড়ি চলছে, সেখানে কাউন্সিলরেরা পদত্যাগ করছেন ঠিকই, তবে জেলার সভাপতিরাও পদ ছেড়ে দিচ্ছেন। কিন্তু আপনারা হয়তো জানেন যে কাকলি ঘোষ দস্তিদার, যিনি একেবারে পাল্টিবাজ নেত্রী বলে এখন পরিচিতি পাচ্ছেন, কারণ উনি অতীতে কি বলেছিলেন অগ্নিমিত্রা দেবীকে যে উনি কে, ওনার নাম কে জানেন, ওনার নামটা পর্যন্ত উনি জানেন না। বলছে এনার নামটা কি, ইনি কে? আজ সেই মহিলা বলছেন যে অগ্নিমিত্রা দেবীর কাছ থেকে তার অনেক কিছু শেখার রয়েছে, তার যে বানানো যে শাড়িগুলো, মানে পরনের যে পোশাক, সেই ধরনের পোশাক নাকি তারও চাই। তিনি কখনো এমন কথা বলেননি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবেন না, এমন কথা তো তার নয়, এগুলো তো এআই দিয়ে বলানো। কার্যত এইভাবে তিনি বলছেন। পাল্টিবাজ কাদের বলা হয়? এই নির্লজ্জ বেহায়া মহিলাদেরকে যদি বিজেপি গ্রহণ করেন, হয়তো বিজেপি অদূর ভবিষ্যতে বহুকাল ক্ষমতায় থাকতে পারে পশ্চিমবঙ্গে। যখনই ক্ষমতাচ্যুত হবেন তখনই এই দুধ দিয়ে যে কালসাপ পোষা, সেই সাপেরা কিন্তু ছোবল দিতে শুরু করবে। যেমনটা এখন তারা তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে পুরো দোষ চাপিয়ে দেখাচ্ছে, সব দোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এটা স্বাভাবিক, একেবারে অস্বাভাবিক কিছু নয়, কারণ উনি 21টা গাড়ি নিয়ে এতদিন ধরে ঘুরেছেন, সমস্ত রকমের ক্ষমতা ভোগ করেছেন। এখন শুনুন, এবং কেমন লাগে শুনতে সেটা একটু উপভোগ করুন। যখন আপনি বলেছিলেন যে শিশির বাবুর ছেলেটা চোরটা, ওনার বাড়ির সামনে গিয়ে বলেছিলেন একেবারে মাইক নিয়ে, আর যত ওনার বাবাকে, পিতামহকেও আপনারা ছাড়েননি, আজ আপনাদের একই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আপনার নিজের বাড়ি, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে বহু লোকজন একেবারে ট্যুরিস্ট প্লেস সেটাকে বাড়িয়ে দিয়েছেন, সবাই দাঁড়িয়ে উপভোগ করছেন, তাড়িয়ে উপভোগ করছেন। এই হচ্ছে আপনাদের বর্তমান পরিস্থিতি। এখন একটা প্রশ্ন উঠছে, এই চক্রবর্তী বাবু মানে অরূপ বাবু এবং সুশান্ত বাবু একসাথে কেন পৌরসভায় গেলেন? অর্থাৎ এর মধ্যে একটা সমীকরণ রয়েছে, আপনাদের বুঝতে হয়তো কোনো অসুবিধে হচ্ছে না। এখন যখন কোনো মানুষ দলবদল করেন, একটা প্যাটার্ন ফলো করেন। প্রথমে নিজের দল ভারী করেন, অর্থাৎ অরূপ বাবু একটু বড় নেতা, আর সুশান্ত বাবু যিনি রয়েছেন তিনি একটু ছোট নেতা। কারণ মানে যার মুখ যত প্রচলিত রয়েছে, অরূপ বাবুর মুখটা একটু বেশি প্রচলিত, সুতরাং উনি এখন কিছু লোক সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন, এবং বাড়িয়ে কার্যত 5টা ধাপ ফলো করে একেবারে বিজেপিতে যোগ দিয়ে ফেলবেন অদূর ভবিষ্যতে, আপনারা দেখতে পাবেন। তো অরূপ বাবুকে কার্যত আক্রমণ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, যিনি অতীতে শুকর বলেও তাকে সম্মান দেওয়া হয়েছিল, একজন বলেছিলেন মহুয়া দেবী, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই
যারা রয়েছেন অভিষেক ঘনিষ্ঠ ছোট ছোট নেতারা, মানে কম বয়সী নেতারা, তারাই এখন দলের ছোবল দিচ্ছে দলে দাঁড়িয়ে, মানে তারাই দলগুলো ছাড়ছেন, দলের ভেতরে দাঁড়িয়ে একেবারে অপকর্ম চালাচ্ছেন। এই ধরুন রিজু দত্ত বলে যে একজন ব্যক্তি ছিলেন, বড় বড় কথা বলতেন, কোথায়? ওনাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অরূপবাবু আবার পাল্টা বলছেন উনি দুর্দিনের নেতা, উনি মানে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু উত্তরপাড়ায় শীর্ষেন্দু ব্যানার্জি টিকিট পেলেন কোন যোগ্যতায়? এই যে ব্যক্তিগত আক্রমণ, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন নেতা সাংসদ, তার ছেলে কেন টিকিট পাবেন? অরূপবাবু যথাযথভাবে একটা প্রশ্ন রেখেছেন। এবার এর পাল্টা হয়তো কল্যাণবাবু দিচ্ছেন না, কল্যাণবাবু হয়তো পরবর্তীতে কিছু বলবেন, কিন্তু কল্যাণবাবু আবার কাকলি ঘোষ দস্তিদারকেও ছাড়েন না। তিনি বলছেন যে আমি 2011 থেকে কার্যত 2025 পর্যন্ত লোকসভার মুখ্য সচেতকের যে পদ সেটা সামলালাম, এবার হঠাৎ করে কাকলি ঘোষ দস্তিদারকে দিয়ে দেওয়া হলো সেই দায়িত্ব। এবার কাকলি বলছেন আমি তো মাত্র কয়েক মাস থেকেছি, আমি এই যে এতদিন ধরে দলের জন্য কাজ করলাম সেই কাজের আমি কি এই মূল্য পেলাম? শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই পদটা থেকে সরিয়ে দিলেন। তো এই দুঃখে একেবারে ভরাডুবি হয়ে গেল কাকলি দেবীর। কাকলি দেবী ভারাক্রান্ত অবস্থায় চলে গেলেন শুভেন্দু অধিকারীর ডাকা সেই প্রশাসনিক মিটিংয়ে। সেইখানে তার হয়তো মনে হলো যে আমরা এতদিন তো দলে থেকেছি, ক্ষমতা ভোগ করেছি, এখন সময় এসেছে সেই দল ত্যাগ করে নতুন দলে যাওয়া এবং আবারও 2011-12 সালের মতো সুস্বাদু দুর্নীতি চালু করা। আর এই ভাবনা ভেবেই হয়তো তারা আগামী দিনে দল বদল করবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে এই মানে কাকলি ঘোষ দস্তিদার নাকি নারদায় 5 লাখ টাকা নিয়েছেন, একেবারে সরাসরি অভিযোগ। অর্থাৎ সব মিলিয়ে একটা কলতলার ঝগড়া চলছে তৃণমূল কংগ্রেসে। আর ইংরেজিতে একটা লাইন আছে জানেন তো, বলা হয় মিসফরচুনস কামস ইন আ ব্যাটালিয়ন, অর্থাৎ যখন খারাপ সময় আসে তখন সেই সময়টা একা আসে না, সঙ্গে মানে প্লুরালভাবে আসে, মানে একত্রে অনেকগুলো সমস্যা একসাথে আসে, একা কখনোই একটি সমস্যা আসে না। মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে, এটা একটা সমস্যা বটেই, তবে তারা আজ নৈতিকভাবেও পরাজিত। তাদের নেতারা কিভাবে পাল্টিবাজি দেখাচ্ছেন, তার যত নিজেদের দলের সেনাপতিরকেও এখন আক্রমণ করতে পিছপা হচ্ছেন না। আর এর থেকে একটা কথাই প্রমাণ হয় যে পুলিশ কার্যত একটি শাসক দল যখন ক্ষমতায় আসেন পুলিশের কি ভূমিকা থাকে, কি হওয়া উচিত, আজ সেই বাংলা দেখছে। আপনি যখন হেলমেট ছাড়া আজ বেরোবেন আপনাকে পুলিশ ধরবে এবং পুরো ফাইনটা নেবে, আর কোনো রকমের ওই 5,000 টাকার চালান আপনি 500 টাকা ঘুষ দিয়ে আর সেই স্কিপ করতে পারবেন না। সুতরাং হেলমেট পরাটা এখন একেবারে কম্পালসারি হয়ে যাবে। আপনি এখন কোনো রকমের জায়গা কিনছেন, সেই জায়গাতে যদি কেউ কাটমানি নিতে আসে, কেউ সেই ভয় দেখানোর চেষ্টা করে যেটা অতীতে দেখিয়েছেন, একেবারে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার দাওয়াই কিন্তু পুলিশেরা এখন দেবেন। সুতরাং পুলিশের কি ভূমিকা হয়, পুলিশ জিনিসটা কি, এতদিন পশ্চিমবঙ্গ হয়তো দেখেনি এই 15টা বছর, এখন হয়তো সেটা দেখা যাবে। উলুবেড়িয়া মেডিকেল কলেজ আপনারা শুনেছেন, উলুবেড়িয়া মেডিকেল, তো সেইখানে দুর্নীতির অভিযোগ তুলছেন এক ব্যক্তি, যেই ব্যক্তি কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত এবং সাংবাদিক বৈঠক করে আক্রমণ করেছিলেন বিজেপি সহ প্রশাসনকে। কোন প্রশাসন? কেন্দ্রীয় প্রশাসনকে। এবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন ডাকা হলো, এটা একটা বড় প্রশ্ন। এতদিন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিলেন তখন তো কোনো বিজেপি নেতাদেরকে ডাকা হতো না। আপনারা কি দেখেছেন কখনো রোগী কল্যাণ সমিতির কাউকে সদস্য করা হয়েছে বিজেপির কাউকে? অন্তত সেই কুণাল ঘোষকে কিন্তু সেটা করা হচ্ছে। এখন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম যখন উঠল তখন হয়তো আপনাদের একটা চিত্র মনে পড়ে গেল, সেই জিভ দিয়ে কীরকম অঙ্গভঙ্গি উনি দেখাতেন, উনি মহিলাদের কি নজরে দেখেন, ওনার ক্যারেক্টার কতটা পরিষ্কার, সর্বোপরি ওনার রাজনৈতিক মতামত কতটা স্ট্রং, সবটা আপনারা জানেন। তো এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে আপনাদের হয়তো মনে হতেই পারে। দেখুন, শুভেন্দু অধিকারী একটা ট্যাকটিক্স খাটাতে চাইছেন যে দলে যদি কেউ না থাকেন
তৃণমূল কংগ্রেস দলটাই তো থাকবে না। এই ধরুন কুণাল বাবুকে পদ দেওয়া হচ্ছে, এই ঋতব্রতকে পদ দেওয়া হচ্ছে, রিজুকেও আগামী দিনে হয়তো পদ দেওয়া হবে, কাকলিকেও ডাকা হচ্ছে মিটিংয়ে। সব মিলিয়ে বড় বড় মুখদেরকে বিজেপি তাদের কাছে টানছে। এতে করে বিজেপির লাভ বই লোকসান হচ্ছে, এটা কিন্তু বিজেপি আদেও বুঝতে পারছে না। বিশেষত শুভেন্দু অধিকারীর বোধহয় এটা বুঝতে অসুবিধে হচ্ছে। দেখুন 2021 সালে অনেকেই বলেছিলেন এই বাঙালির মতো আর একটা ছ্যাঁচড়া জাত নেই, মানে একেবারে নিকৃষ্ট মানের জাত হলো বাঙালি। কারণ অনেকেই বলছেন যে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় বাঙালিরা বিক্রি হয়ে গিয়েছিলেন। বাঙালিদের যারা ছ্যাঁচড়া বলেছিলেন, যারা সেই যে একেবারে নিকৃষ্ট জাত বলেছিলেন, তাদের একবার বলি, বাঙালির উৎকৃষ্টতা আজও বর্তমান রয়েছে। বাংলা যা আজ ভাবে, ভারত তা কাল ভাবে। বাঙালি কেন বিজেপিকে ক্ষমতায় আনেননি 2021 সালে? তার একটাই কারণ ছিল, বিজেপিতে তৃণমূলীরা কিন্তু যোগদান করেছিলেন। এবার তৃণমূলকে ক্ষমতায় আনার চেয়ে আসল তৃণমূলকে আনাটাই বেটার মনে হয়েছিল। মানে আপনি পুরনো বা নতুন তৃণমূল যেগুলো বিজেপিতে যাচ্ছেন তাদেরকে ক্ষমতায় যদি আনেন, তবে তো ওই ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূলই ক্ষমতায় আসছে। সুতরাং আমরা ডিরেক্ট তৃণমূলকে আনি। সেটা হলো 2021 সালে। এবার 2026 সালে কার্যত পট পরিবর্তন হলো একটাই কারণে, যখন দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, যিনি অতীতে সমস্ত রকমের মন্ত্রিত্ব ছেড়েছেন এবং বিধায়ক পদ ছেড়েছিলেন, ছেড়ে একেবারে শূন্য হাতে বিজেপিতে এসে বডি ল্যাঙ্গুয়েজ, তার কথার যে জোর এবং কনফিডেন্স সব মিলিয়ে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মানুষ ডিসাইড করে ফেলেছিলেন যে বিজেপি দলকে এখন ক্ষমতায় আনতে হবে। কারণ বিজেপিতে এখন যারা রয়েছেন তারা ওই আগের মতো চোর যারা রয়েছেন সেই চোরেরা নয়। আপনারা জানেন শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, এনারা ধর্নায় বসেছেন। কোথায় ধর্নায় বসেছেন? তারা নাকি স্পিকারের সাথে দেখা করতে পারেননি। এবার শোভনদেব বাবু বলছেন, এই আমি বিরোধী দলনেতা, আমায় একটা ঘর দিচ্ছে না। এটা মানা যায়? কখনো তাদের মনে এই কথাটা আসছে না যে তারা যে চিঠিপত্র দিচ্ছেন সেখানে সিগনেচার রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে, কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? কোথায় ছিলেন এতদিন? হেলিকপ্টারে করে তাকে নাকি নামিয়ে দেওয়া হয়েছে এবং তারপর থেকে তিনি লিফট করে উপরে উঠে একেবারে সাধারণ সম্পাদক হয়ে গেলেন, তাও আবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। বলা হচ্ছে ইনি তো পরিষদীয় দলের কেউ নয়। সুতরাং ইনার চিঠির ভ্যালু কি রয়েছে? আপনি পরিষদীয় দলের কারোর সিগনেচারওয়ালা চিঠিপত্র দেন, তবে দাঁড়িয়ে সেটা গ্রহণযোগ্য বলে মনে হবে। সেটা না বিবেচনা করে এই কুণাল ঘোষ এবং শোভনদেব বাবুরা কার্যত একেবারে ধর্নায় বসে পড়লেন। এখন আবার নিত্য নতুন অভিযোগ বাইরে বেরিয়ে আসছে, তৃণমূল কাউন্সিলরদের কুকীর্তিগুলো বাইরে বেরোচ্ছে, সে কারণেই তারা পদত্যাগ করে আগে ভাগে তাদের পাপ ধুয়ে ফেলতে চাইছেন। একটু আগেই বললাম আপনাদের অরূপ চক্রবর্তী এবং সেই সুশান্ত ঘোষ। বালতি ত্রিপলও নাকি তারা ছাড়েননি। এই যে টিএমসি কাউন্সিলরের বাড়ির সামনে এখন অনেক বিক্ষোভ আপনারা দেখতে পাবেন, চারিদিকে চোর চোর স্লোগান চলছে। এই ধরুন উদাহরণস্বরূপ যদি আমরা উলুবেরিয়ার দিকে তাকাই, সেখানে 9 নম্বর ওয়ার্ডে রীতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এই মহিলাদের দুর্নীতি, মানে তৃণমূল কংগ্রেস ফেমিনিস্টিক অ্যাপ্রোচও কিন্তু গ্রহণ করেছেন। ছেলেরা একাই আর সিগারেট খায় না, এখন মহিলারা খায়। ঠিক একই রকমভাবে ছেলেরা কেন একা দুর্নীতি করবে? মহিলারাও করুক, একটু স্বাদ গ্রহণ করুন। তো সেই রীতা বন্দ্যোপাধ্যায় নামক এক ধরনের নেত্রী, যিনি নাকি একজন কাউন্সিলরও বটে, তাকে চোর চোর বলা হচ্ছে। কতটা কি চোর সেটা প্রমাণ সাপেক্ষ। আগামী দিনে হয়তো বিজেপিতেও তারা যোগ দিয়ে দিতে পারে। বিজেপির গ্রহণ করা উচিত কি নয় সেটা তাদের নেতৃত্বরাই দেখুন, কারণ তারা তো অলরেডি পা বাড়িয়ে রেখেছেন, আর বিজেপিও গ্রহণ করার জন্য তারাও হাত বাড়িয়ে রেখেছেন। দেখা যাক কতদূর কি এগোয়। তবে কল্যাণের বিরুদ্ধে এখন নাকি আবার শোনা যাচ্ছে লোকসভাতে স্পিকারের কাছে চিঠি দিতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার। কারণ একটাই, যে ভার্বালি তাকে নাকি অ্যাবিউজ করা হয়েছে, তার হেনস্থা করা হয়েছে মৌখিকভাবে। এই অভিযোগে তিনি অভিযুক্ত করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি নাকি নারী বিদ্বেষী, এটা আজ জানলেন এই যিনি রয়েছেন কাকলি দেবী। এতকাল এই কাকলি কি বলেছিলেন, এনারা কি বলেছিলেন, আপনারা একবার মনে করলে আপনাদের বলবেন আপনারা যে এনাদের দলে নেওয়া উচিত নয়, কখনো নেওয়া উচিত নয়। এনারা দলটাকে একেবারে কুলসিত করে ছাড়বেন। একটা ঘটনা ঘটেছিল সেই কলকাতায় দাঁড়িয়ে, পার্ক স্ট্রিটে সম্ভবত, যদি খুব ভুল না হই, তখন তিনি বলেছিলেন এটা খদ্দের আর ওই গ্রাহক যিনি রয়েছেন আর দোকানদারের মধ্যে লড়াই।
একটা সেখানে কি হয়েছিল আপনারা জানেন, কিসের কথা বলছি, আর খোলাখুলি বলছি না, একটা গাইডলাইন্স থাকে ইউটিউবে, ওই শব্দগুলো উচ্চারণ করলে ইউটিউব কিন্তু ভিডিওগুলোকে টেক ডাউন করে, অনেক সময় রিচ কমিয়ে দেয়, সুতরাং আর বলছি না। তো এই ধরনের নেতা নেত্রীদেরকে দলে নেওয়া মানে ওই যে আগের ভিডিওতে বললাম, একটা পচা আলুকে যখন আপনি পুরো আলুর বস্তায় রাখছেন, পুরো আলুর বস্তাটাই পচে যাচ্ছে। তো দুর্নীতির সেই স্বভাব যখন তারা আমদানি করবেন, তারা রপ্তানি করবেন, সব মিলিয়ে কিন্তু বিজেপি ভরাডুবির দিকে এগিয়ে যাবে। সুতরাং আরও একবার বলি, এনাদের 3 মাস নয়, এনাদের আগামী 3 বছর দলে না নেওয়া উচিত। 3 বছর ধরে এনারা কি করেন সবটা দেখে শুনে তারপরে এনাদেরকে দলে নিন, সেটা হয়তো খুব একটা খারাপ বিষয় হবে না। তবে আজ আপনারা জানেন ঈদ রয়েছে, বকরি ঈদ, সম্ভবত 28 তারিখ আজ। তো এই দিন একটা ছুটির দিন রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে এটাই কিন্তু 2 দিন করে হতো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন ছুটি দিতেন আর সেটা প্রি শিডিউল করে রেখেছিলেন, কিন্তু শুভেন্দুবাবু এটাকে 1 দিন করে দিলেন। ভীষণ ভালো উদ্যোগ। এর পাশাপাশি এই যে ঈদ, এই ঈদ মানাতে মানে ঈদ পালন করতে গিয়ে আগে দেখা যেত রেড রোডে দাঁড়িয়ে একটা বিশৃঙ্খল কেওটিক পরিস্থিতি তৈরি হতো ঈদ এলে পরে। চারিদিকে রাস্তাঘাট একেবারে বন্ধ করে দেওয়া হয়, এমন ইমার্জেন্সি মনে হচ্ছে যেন চারিদিকে যুদ্ধ লেগেছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করার জন্য সকলে উঠে পড়ে লেগেছে। সেটা আজ বন্ধ হচ্ছে। এখন নতুন একটা রীতি মেনে ব্রিগেডে ঈদের নামাজ যে সেটা কিন্তু করানোর উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রায় 2 লক্ষ লোকের সমাগম হতে পারে আজ। আপনারা জানেন 8টার থেকে সেটা নাকি শুরু হয়ে গিয়েছে। আর সব থেকে বড় কথা, একটা নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, আপনাদেরকে মাঠ দেওয়া হচ্ছে, ব্রিগেডের মাঠ। আপনারা 2 লক্ষ লোক জড়ো করছেন ঠিকই, তবে সেই মাঠটাকে কিন্তু রীতিমতো পরিষ্কার করে আপনাদেরকে হ্যান্ড ওভার করতে হবে, নইলে পরে আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এই যে অতীতে বামদের কথা বললাম, এই বামেরা আগে শহীদ মিনারে এই ঈদ পালন করাতেন, অর্থাৎ সেই শহীদ মিনার থেকে সরিয়ে নিয়ে গিয়ে তারা এখন দেখা যাচ্ছে যে জল বৃষ্টি কাদার কারণে রেড রোডে সেটাকে স্থানান্তরিত করছেন। তৃণমূল কংগ্রেস সেই লেগাসি বহন করছেন, কারণ বামফ্রন্ট তৃণমূলের মধ্যে কি পার্থক্য রয়েছে? দুটোই মার্কসিস্ট এবং দুটোই ওই বলা হয়ে থাকে সেকুলার দল। ওরাও ঘুরিয়ে ফিরিয়ে মার্কসিজমেই বিশ্বাস করেন, সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, ইকুয়ালিটির কথা বলেন। সুতরাং তাদের মধ্যে অর্থাৎ বাম এবং হচ্ছে সেই তৃণমূলীরা, সেই দুজনেই কিন্তু একই, সেকুপনা কিন্তু এদের চায় না। তো এনারা কার্যত একটি নির্দিষ্ট সম্প্রদায়কে প্লিজ করার জন্য, খুশি করার জন্য এই কেওটিক পরিস্থিতিগুলোর মোকাবেলা না করে এগুলোকে অ্যালাউ করতেন এবং ফলাও করে বলতেন যে আমরা সংখ্যালঘুদেরকে কার্যত রাজার হালে রাখি। অপর একটা বিষয় হলো, তারা বকরি ঈদ যেটা, সেই ঈদে দাঁড়িয়ে আপনি কোনো বড় পশুর হত্যা করতে পারবেন না, মানে জবাই করতে পারবেন না। তো কুরবানি যেটা বলা হয়, তো বড় পশু যেন না হয় তারও নির্দেশিকা রয়েছে। আপনারা জানেন যে একটি নির্দিষ্ট বয়সের আগে কোনো গরু কিন্তু জবাই করা যাবে না, এটা একেবারে নিয়ম করে দেওয়া হয়েছে। যে নিয়ম অতীতে ছিল, 1950-এর পর থেকেই ছিল, সেটা কেউ মানতে চাননি, কারণ সবাই ছিল ওই বলা হয় না যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, এতদিন ধরে লাথি খাচ্ছিলেন। তো সেই লাথি খাওয়া সরকারও এখন লাথি খেয়ে বিদায় নিয়েছেন। সুতরাং আর সেই আগের নিয়ম মানা হচ্ছে না। এতে করে অনেক দরিদ্র মুসলিমদের হয়তো অসুবিধের কারণ হয়ে এটা দাঁড়াচ্ছে, কারণ তারা হয়তো পয়সার জন্য গোটা একটা ছাগল কিনতে পারেন না বা খাসি কিনতে পারেন না, তাই তাদের ওই একটা বড় পশুর মাধ্যমে সেটা করতে হতো আগে, সেটা আর এখন করা যাচ্ছে না। সবাই ভাগ করে সেটা নিয়ে নিতেন, আপনারা বুঝতে পারছেন, মানে ওটা ইকুয়ালি তারা ভাগ করতেন আর ইকুয়ালি পয়সা বন্টন করে সেটা কিনতে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি এতদিন ধরে পুরুষরাও পাচ্ছিলেন, কিছু কিছু পুরুষ, যেটা শুভেন্দু অধিকারী হাতে নাতে প্রমাণ দিলেন। তিনি একজনের নামও বলেছেন, রাকিবুল নাম, তিনি 2023 সাল থেকে অনওয়ার্ডস, মানে আজও পর্যন্ত তিনি টাকা পাচ্ছেন এবং তার স্ত্রীও টাকা পাচ্ছেন। সুতরাং এই যে একটা পরিস্থিতি, যখন বলা হয়েছিল অতীতে যে বিধবা ভাতার ব্যবস্থা করুক মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বিধবা ভাতা বলতে পুরুষদের জন্য বিধবা ভাতা, পুরুষরাও তো বিধবা হয়, মানে পুরুষের স্ত্রী মরলে পুরুষদেরকেও ভাতা দেওয়া হোক। এই যে একটা কেওটিক পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আজ পশ্চিমবঙ্গ কোথায় এসেছে আপনারা জানেন। আগামীতে দেখবেন আপনারা মহিলাদের কাছ থেকে আর সেই ভাড়াটা গোনা হবে না। মহিলারা যদি পুরোপুরিভাবে সেই ভাড়া মুকুব করতে চান, তবে দাঁড়িয়ে তাদের জন্য একটা কার্ড ধার্য করা হবে, সেই কার্ড তাদেরকে নিয়ে নিয়ে ঘুরতে হবে। এটা ভীষণ প্রশংসনীয় একটা উদ্যোগ, কিন্তু বেকার যুবক যুবতীদের দিকে একটু খেয়াল রাখা দরকার সরকারের, বিশেষত স্টুডেন্টদের দিকে।
আপনি পুরো ভাড়া না নিলেও 1/3 নিতে পারেন, কারণ মহিলাদের থেকে বেশি দরকার হলো বেকার যুবক যুবতীদের, যাদের কাছে আদৌ কোনো পয়সাই নেই। মহিলারা 3000 টাকাও পাচ্ছেন, তাদেরকে আবার ওই দিক থেকে কেউ কেউ কন্যাশ্রী পাচ্ছেন, স্কলারশিপ পাচ্ছেন, সব ঠিক আছে, তাদের দেওয়া উচিত এবং স্টুডেন্ট স্বার্থটাও একটু দেখা উচিত বলে মনে হয়। আগামীতে কি হয় সবটাই দেখার বিষয়। স্মারকলিপিও হয়তো দেওয়া হবে। অনেকেই প্ল্যানিং করে রেখেছেন যে সরকারের কাছে অনেক রকমের দাবি দাওয়া তারা রাখবেন যুবক যুবতীরা। সবটা মিলিয়ে একটা আশানুরূপ ফল মানুষ আশা করছেন। আপনারা কি ভাবছেন নিশ্চিতভাবে লিখে জানাবেন কমেন্ট বক্সে, খোলা রয়েছে কমেন্ট বক্স। কোনো রকমের লুকোচুরির কোনো বিষয় নেই, সবটা আপনারা প্রকাশ্যে লিখতে পারেন। এতে করে আপনার মতামত অনেকটা দূরে পৌঁছে যেতে পারে। আর ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অনেকের কাছেই এই ধরনের প্রতিবেদন পৌঁছতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।